যেসব মেয়েদের বয়স ১৬ থেকে ২০ বছর তারা হঠাৎ করেই প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এরপরে কোনো একটা অজানা কারণে তারা সুইসাইড করে ফেলছে। কিন্তু কেন? পুলিশ কি শেষ পর্যন্ত এই রহস্যের সমাধান করতে পেরেছিল? সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৪ সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি কালিয়োগাম পাত্তানামাল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প, এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে তামিলনাড়ুর একটি শহর নান্দিয়ালকে দেখানো হয়, যেখানে রাতের বেলা একজন প্রেগনেন্ট মহিলা রান্নাবান্না করে একটি বই পড়তে শুরু করে। বইটির নাম ছিল এ সাইকো উইথ ডেভিল থটস। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল। কিছুক্ষণ পরেই মহিলাটির হাজব্যান্ড মোহন বাড়িতে ফেরে। মোহন যখন দেখে তার স্ত্রী এই সময় এই ধরনের একটা বই পড়ছে, সে তাকে বলে, এই ধরনের বই পড়ার সময় এটা নয়, এই ধরনের বই পড়া এই সময়টাতে ভালো নয়। কুসুম জানায় সে বোরিং হচ্ছিল, তাই পড়ছে। এসব কিছু হবে না, তুমি টেনশন করো না। সেই দিন মধ্যরাতেই কুসুমের প্রসব বেদনা ওঠে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরেই নার্স এসে তাকে জানায় তার ছেলে হয়েছে। মোহন খুব খুশি হয়ে যায়। এরপরেই কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়। সোসাইটির সব মানুষ এক জায়গায় দাঁড়িয়েছিল। সেখানে দেখা যায় একটি বিড়ালকে মেরে ফেলা হয়েছে। সেটাও সবাই অবাক হয়ে দেখছে। সেখানে সোসাইটির সেক্রেটারি আসে, বলে এটা নতুন নয়, কিছুদিন ধরেই সোসাইটিতে এমন ঘটনা ঘটছে। আমাদের আরও সাবধান হওয়া উচিত। আমাদের উচিত সবাই মিলে একজন ওয়াচম্যান রাখা দরকার, যে রাতে পুরো সোসাইটিটাকে দেখে রাখবে। সবাই এতে রাজি হয়। সোসাইটিতে নতুন ওয়াচম্যান চলে আসে। রাতের বেলা যখনই সে পাহারা দিচ্ছিল, তখনই একটি ছেলেকে সে কোথাও যেতে দেখে। ওয়াচম্যান জিজ্ঞেস করে, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি কোনো কথায় উত্তর না দিয়ে সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল। ওয়াচম্যান দেখতে পায় তার হাতে কিছুটা রক্ত লেগে রয়েছে। ওয়াচম্যান জিজ্ঞেস করে, এগুলো কিসের রক্ত? ছেলেটি কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালেই সোসাইটিতে আবারও একটি খরগোশকে দেখা যায়, যাকেও ঠিক একই রকমভাবে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। ওয়াচম্যানকে জিজ্ঞেস করে, এই কাজটা কে করেছে? তোমাকে তো রাখাই হয়েছে যাতে এইসব কাজ না ঘটে। ওয়াচম্যান বলে, সে সেই ছেলেটিকে দেখেছে, কারণ কালকে রাতেই একটি ছেলেকে সে অদ্ভুতভাবে হেরে যেতে দেখেছে। এছাড়া তার হাতে রক্তও লেগেছিল, কিন্তু ছেলেটার সে নাম জানে না। কিন্তু সে তার বাড়ি দেখিয়ে দিতে পারবে। সবাই মিলে সে বাড়িতে চলে যায়। ওয়াচম্যান তাদের মোহনের বাসার সামনে নিয়ে যায়। মোহনের ছেলে বাড়ির সামনেই খেলছিল। ওয়াচম্যান বলে, এই ছেলেটি, কালকের রাতে এই ছেলেটিকেই আমি দেখেছিলাম। কিছুক্ষণ পরে সেখানে আরও একটি ছেলে আসে, যারা দেখতে হুবহু একই রকম। ওয়াচম্যান বলে, আমার মাথা তো গুলিয়ে যাচ্ছে, কালকে রাতে কে ছিল এখন তো ঠিক মনে করতে পারছি না। তখনই লোকটি মোহনকে ডাকে আর বলে, তোমার দুই ছেলের মধ্যে যে কোনো একজন ছেলে সোসাইটিতে যেসব পশু মারা যাওয়ার ঘটনা ঘটছে তার সাথে জড়িত। এটা শুনে মোহন অবাক হয়ে যায় এবং সোসাইটির মানুষগুলো তাদের উপর চড়াও হতে শুরু করে। কিন্তু সেই লোকটা সবাইকে থামায়। মোহনকেও উপদেশ দেয় যে তোমার ছেলেরা এখনো ছোট, তাদের যদি কোনো মানসিক সমস্যা হয়ে থাকে এখনই ডক্টর দেখাও, ঠিক হয়ে যাবে। মোহন তার কথা মতোই দুই ছেলেকেই ডক্টরের কাছে নিয়ে আসে, কিন্তু কেউ স্বীকার করছিল না যে এই কাজটা কে করছে। তাই ডক্টর আগে পরীক্ষা করে যে কার আসলে প্রবলেমটা হয়েছে। ডক্টর প্রথমে বিজয়কে ডেকে নিয়ে যায়। সেখানে একটি ড্যামি পশু, তার ভেতরে সে ছুরি চালায়, যেখান থেকে লাল রং বের হতে থাকে। যে জিনিসটা দেখার পরে বিজয় ভয় পেয়ে যায়। ডক্টর বুঝতে পারে এই সমস্যাটা বিজয়ের নয়। এরপরেই বাইরে থেকে সাগরকে ডেকে নিয়ে আসা হয়। সাগরকেও ঠিক একই ঘটনা দেখানো হয়, যেখানে যেটা দেখতে পেয়ে সাগর খুশি হয়ে যায়। ডক্টর বুঝে যায় সাইকোলজির যে প্রবলেমটা রয়েছে সেটা সাগরেরই। ডক্টর তাদের বলে, আপনাদের আরও সচেতন হতে হবে। বাবা মা সচেতন হলেই হয়তোবা ছেলেটা সুস্থ হয়ে যেতে পারে। এছাড়া সে কিছু মেডিসিন দিচ্ছে। এদিকে বিজয় এবং সাগর আইডেন্টিক্যাল টুইন্স ছিল, যার ফলে তাদের মাও তাদের গুলিয়ে ফেলত। বোঝা যেত না কোনটা বিজয় কোনটা সাগর, যদি তারা নিজে থেকে না বলতো। কয়েকদিন পর মোহন বাইরে হাঁটতে বের হয়। সে সোসাইটিরই কিছু মানুষ সেখানে বসে খেলছিল। মোহনকে দেখার পরে একজন বলে ওঠে, যে লোক নিজের ছেলেকে ঠিকঠাক মতো বড় করতে পারে না, চিকিৎসা করতে পারে না, তার তো পিতা হওয়ার কোনো অধিকার নেই। পাশে থেকে আরেকজন বলে, আমার মেয়ে যদি এমন করতো আমি তাকে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিতাম। মোহন এতে প্রচণ্ড রেগে যায়। এদিকে সাগর দিন দিন বুঝতে পারছিল
ঘরের ভেতরে তার আদর কমে যাচ্ছে, সবাই বিজয়কে আদর করছে বেশি। মোহন বিজয়কে হোস্টেলে পাঠাতে চায় যাতে সে ভালো পড়াশোনা করতে পারে, কিন্তু সাগরকে সে বাসায় রাখতে চায় যাতে বাইরে যেয়ে এই ধরনের কাজ আর সে করতে না পারে। এটা শুনে সাগর রেগে যায়। কিছুদিন পর সাগর এবং বিজয় যখন একসাথে ক্রিকেট খেলছিল তখন সাগর বিজয়ের মাথা ফাটিয়ে দেয়। এটা দেখে তার বাবা মা প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর মোহন সাগরকে সাথে সাথে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে আসে, যেখানে তার চিকিৎসা করা হবে। এরপরেই বেশ কিছু বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে বিজয় বড় হয়ে গেছে। বিজয়ের বাবা মা অনেক খুশি ছিল, কারণ তার ছেলে বিজয়ের অ্যাডমিশন হয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজে। বিজয়কে প্রথম দিনের মতো কলেজে যেতে দেখা যায়। একই কলেজে শ্রাবণী নামের আরও একটি মেয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যেই দুজনে বাইক অ্যাক্সিডেন্ট করে, যার ফলে বিজয় পড়ে যেয়ে কিছুটা ব্যথা পায়। শ্রাবণী তাকে সরি বলে, কিন্তু বিজয় বলে এটা তারই দোষ। অবশেষে দেখা যায় তারা দুজনে একই কলেজে পড়ে। এভাবেই তাদের মধ্যে দেখা হয়, কথা হয়। এছাড়া তাদের আরও একজন বন্ধু ছিল, হার্ষা। এভাবেই সময়টা কেটে যাচ্ছিল। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ইতিমধ্যে শ্রাবণী বিজয়কে ভালোবেসে ফেলেছে, কিন্তু এখনও সে তার মনের কথাটা বলতে পারেনি। শ্রাবণীর বাকি ফ্রেন্ডরা তাকে বলে, আর কতদিন এভাবে একা একা ভালোবেসে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে মনের কথাটা বলে দাও। তখনই শ্রাবণী দেখতে পায় বিজয়ের সাথে একটি মেয়ে আসার সময় ধাক্কা খায়। এটা শ্রাবণী একেবারেই সহ্য করতে পারে না। বাসায় আসার পরে বিজয় দেখতে পায় তার মা সাগরের জন্য কান্না করছে। বিজয় বলে, তুমি কান্না করো না, আমি কালকেই যে সাগরকে দেখে আসবো একবার। কিন্তু পাশের ঘর থেকে মোহন এটা শুনে ফেলে। সে বলে, কোনো দরকার নেই, ও যেখানে আছে ওখানেই ভালো আছে, এখানে এসে এভাবে আমাদের পরিবারটাকে নষ্ট করার দরকার নেই। কিন্তু বিজয় রেগে যায়, বলে, আমি আমার ভাইকে অবশ্যই দেখতে যাব, আর আমরা সবাই মিলেই একটা পরিবার। দেখা যায় হসপিটালে দেখা করতে আসে বিজয় সাগরের সাথে, কিন্তু সাগর প্রচণ্ড রেগেছিল, তার সাথে একটা কথাও বলে না, আর সেখান থেকে চলে যায়। এদিকে কলেজেও শ্রাবণী ঠিক করে ফেলে যে বিজয়কে সে তার মনের কথা বলেই ফেলবে। তাই বিজয়কে বলে, তুমি আমার সাথে কলেজের বাইরে একটু দেখা করো। এদিকে দোকানে দুইজন ছেলে আসে, তারা দুটি সিগারেট কিনে, কিন্তু সিগারেটের বিল পরিশোধ করার জন্য তারা 2000 টাকার নোট দেয়। কিন্তু দোকানদার বলে এত টাকা তার কাছে ভাঙটি নেই, এই জন্য সে তাকে আরও একটা নোট দেয়, বলে এই টাকাটা খুচরো করে নিয়ে আসো। সেই ছেলে দুইটি বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কোথাও খুচরো পাচ্ছিল না। অবশেষে একটি গ্যারেজে আসে, আর সেখান থেকে তারা সেই টাকাটা খুচরো করে নেয়। এদিকে কলেজের পরে শ্রাবণী দাঁড়িয়ে থাকে, বিজয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু বিজয় আসছিল না। এদিকে রাতের বেলায় সেই দুইটি ছেলেকে দেখা যায়, যারা একটা সময় রাস্তার লাইট অফ করে ফেলে। এরপরই দেয়াল টপকে একটি ছেলেকে একটা বাড়ির ভেতরে ঢুকতে দেখা যায়, কিন্তু অদ্ভুতভাবে ছেলেটি জানলার কাছে একটি মশার কয়েল রেখে সেখান থেকে চলে যায়। পরদিন শ্রাবণী যখন আবারও বিজয়কে কলেজে দেখে, বলে, আজকেও আমি তোমার জন্য অপেক্ষা করব। দেখা যায় আজকে বিজয় আসে আর বলে, আমি কালকেই আসতাম, কিন্তু আসার সময় আমার বাইকটা পাঞ্চার হয়ে গিয়েছিল, আর তোমার মোবাইল নাম্বার আমার কাছে ছিল না, যার ফলে আমি তোমাকে কন্ট্যাক্ট করতে পারিনি। শ্রাবণী বলে, ঠিক আছে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমরা খুব ছোট্ট একটা পরিবার, আমি, বাবা আর মা। বাবা প্যারালাইজড, মাই তার দেখাশোনা করে এবং চিকিৎসা করায়, আর আমি অনেক কষ্টে লেখাপড়া করেছি। আমি তোমাকে এই কথাগুলো বলছি কারণ আমাদের পরিচয় অনেক দিন, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমার সাথে আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। বিজয় বলে, তোমাকে না বলার কোনো কারণ নেই, তোমাকেও আমার ভালো লাগে, কিন্তু এখন সময়টা নয়। তোমার মতো আমারও কিছু ফ্যামিলি প্রবলেম রয়েছে, আগে সেগুলো যাক, আমাকে কিছুটা সময় দাও, তারপরে। শ্রাবণী কথাটা শুনে খুশি হয়ে যায়। এরপরেই কোর্টের একটা রায় শোনানো হয়, যেখানে একটি মেয়ে সেক্সুয়াল অ্যাবিউজের জন্য কেস করেছিল, কিন্তু সাক্ষী আর প্রমাণের অভাবে সেই দুইজন ক্রিমিনাল রেহাই পেয়ে যায়। তারা কোর্টের সামনে বাইরে বের হয়ে আসে। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতেই সেই লোকটি সেখানে শ্রাবণীকে দেখতে পায়। লোকটি বলতে থাকে, সেই মেয়েটাকে যখন আমি রেপ করেছিলাম, টর্চার করেছিলাম, তখন আমি এতটা কিক পাইনি যতটা কিক এই মেয়েটাকে দেখার পরে পেয়েছি। পাশের লোকটা বলে, আমরা মাত্রই একটা কেস থেকে রেহাই পেলাম, কিছুদিন অপেক্ষা করি। লোকটা বলে, তুমি টেনশন করো না, এখন আমি কিছু করব না, আমি শুধু ওকে দেখেই যাব, ওকে আমার দেখতে অনেক ভালো লাগছে। এই পরেই লোকটা শ্রাবণীর পুরো বডি দেখতে থাকে। সেই দিনের পর থেকে তারা দুইজন শ্রাবণীকে ফলো করতে থাকে। শ্রাবণী যে জায়গায় যায় সার্বক্ষণিক তার উপরে নজর রাখে তারা।
এরপরে একদিন শ্রাবণী বিজয়ের সাথে দেখা করতে একটা নিরিবিলি জায়গায় যায়। সেই দুইজন লোক শ্রাবণীকে ফলো করছিল। শ্রাবণী একটা জঙ্গলে যেয়ে অপেক্ষা করতে থাকে বিজয়ের জন্য। কিছুক্ষণ পরে সেই দুইজন লোকও সেখানে যায়। শ্রাবণী তাদের দেখে ভয় পেয়ে যায়, কারণ বিজয় তখনও সেখানে আসেনি। সেই দুইজন লোক শ্রাবণীকে বলে, যদি আমাদের সাথে কোঅপারেট করো তাহলে 5 মিনিটেই শেষ হয়ে যাবে, আর যদি না করো 1 ঘন্টা ধরে তোমাকে টর্চার করব। শ্রাবণী ভয় পেয়ে যায়। বৃষ্টি শুরু হয়ে যায়। শ্রাবণী পেছাতে পেছাতে একটা সময় দৌড়াতে শুরু করে। সেই দুইজন লোকও শ্রাবণীর পেছনে পেছনে দৌড়াতে শুরু করে। দৌড়াতে যেয়ে একজন লোক পড়ে যায়, অন্যজন তখনই শ্রাবণীকে পিছু করছিল। একটা সময় সে শ্রাবণীকে হারিয়ে ফেলে, কিন্তু পিছনেই দেখে যায় শ্রাবণী দাঁড়িয়ে আছে। আর তখনই শ্রাবণী লোকটাকে গলায় আঘাত করে। লোকটা সেখানেই মরে পড়ে থাকে। কিছুক্ষণ পর অপর লোকটাও সেখানে সেই লোকটার মৃতদেহ দেখতে পায়। সে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও শ্রাবণীর পিছু ছাড়ে না। শ্রাবণীকে খুঁজতে শুরু করে। একটা সময় সেখানে শ্রাবণী চলে আসে, আর সেই লোকটাকেও সে একই রকমভাবে খুন করে ফেলে সেখানে। এরপরেই শ্রাবণী খুব স্বাভাবিকভাবেই সেখানে চলে আসতে শুরু করে। দেখা যায় শ্রাবণী আগে থেকেই ফলো করেছিল যেদিন এই দুইটি লোক তাকে দেখছিল, এবং এই কয়েকদিন যে তারা তাকে ফলো করেছে এটা শ্রাবণী ভালোভাবেই লক্ষ্য করেছিল। এছাড়া শ্রাবণীর এটাই প্রথম নয়, এর আগেও অনেক ছেলেদের সে এইভাবে খুন করেছে। কারণটা হচ্ছে এরা মেয়েদের টর্চার করত, আর যারাই মেয়েদের গায়ে হাত তুলত বা তাদের টর্চার করত শ্রাবণী তাদের খুন করে ফেলত। তখনই শ্রাবণীর একটা ছোটবেলার ঘটনা দেখানো হয়, যেখানে শ্রাবণীকেও একই রকমভাবে মানসিক রোগীর ডাক্তারের কাছে নেওয়া হয়। যেখানে শ্রাবণীর মা ডক্টরকে বলে, আমার বোনের হাজবেন্ড তাকে খুব টর্চার করত, একটা সময় এভাবে সে তাকে মেরে ফেলে, আর এই সব কিছু আমার মেয়ের চোখের সামনে হয়েছিল। এর জন্যই সে সব পুরুষদের ঘৃণা করে। আমার মেয়ে শুধুমাত্র তার বাবা ছাড়া বাকি পুরুষদের একই চোখে দেখে। অর্থাৎ ছোটবেলা থেকে শ্রাবণীরও সাইকোলজির প্রবলেম ছিল। এদিকে থানায় খবর আসে, জঙ্গলের ভেতরে আর 2টি লাশ পাওয়া গেছে। পুলিশ অফিসার বলতে থাকে, এই শহরে হচ্ছেটা কি, একের পর এক মার্ডার, কারা করছে এই মার্ডারগুলো। এরপরই রাঘব নামের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যে একটা লোককে এনকাউন্টার করছিল। তখনই সেই পুলিশ অফিসার তাকে কল করে এবং সবকিছু খুলে বলে। রাঘব একটি মেয়েকে কল করতে বলে, কিন্তু সেই পুলিশ অফিসার জানায় মেয়েটি এখন অপারেশনে রয়েছে। এরপরেই দেখা যায় কিছু সন্ত্রাসী একটি ব্রিজের নিচে বোম ফিট করছিল, যাতে একজন নেতাকে তারা মেরে ফেলতে পারে। ঠিক তখনই সেখানে একটি মেয়ে চলে আসে এবং সেই ব্রিজের উপরেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখার পরে সেই লোকগুলো মেয়েটিকে পাশে থেকে উঠিয়ে নিয়ে আসে এবং তাকে রেপ করার চেষ্টা করে, কিন্তু তখনই দেখা যায় মেয়েটি জ্ঞান ফিরে এবং তাদের সেখানে মারতে শুরু করে। এই মেয়েটি আসলে একজন পুলিশ অফিসার, যার নাম জলি। সেখানে লোকগুলোকে খুন করার পরে সেখান থেকে চলে যায়। এরপরে জলিকে দেখা যায় এই ধরনের আরও কয়েকটি অপারেশন করতে, যেখানে ক্রিমিনালগুলোকে সে খুব সহজেই খুন করে ফেলছিল। এরপরেই জলি রাঘবের সাথে দেখা করে। রাঘব আসলে জলিকেই কল করেছিল। রাঘব বলে, তোমাকে একটা কেস সলভ করতে হবে, কিন্তু সেটাও আনঅফিশিয়ালি। নান্দিয়াল শহরে কিছুদিন ধরেই সন্দেহজনক কিছু ঘটনা ঘটছে। সবাই ঘটনাগুলোকে স্বাভাবিকভাবে দেখলেও আমার মনে হচ্ছে না এগুলো স্বাভাবিক, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কারণ মেয়েরা হুটহাট করেই মারা যাচ্ছে, তারপরও কোনো ক্লু ছাড়া। রাঘব বলে, নান্দিয়ালের শেষ 2টি যে খুন হয়েছে তারা একটি রেপ কেসের আসামি ছিল, আর মারা যাবার আগে তারা শ্রাবণী নামের একটি মেয়েকে ফলো করছিল। শ্রাবণীর ছবিটি সেখানে দেখায়। এছাড়া রাঘব নান্দিয়াল শহরের ক্রাইমের সাথে যুক্ত থাকা কিছু ফটো দেখায়। এছাড়া রাঘব জলিকে আরও অনেক কিছু বলে। রাঘব বলে, নান্দিয়াল শহরের ক্রাইম রেটটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তোমাকে এটা বন্ধ করতে হবে। এদিকে শ্রাবণীকে কেরালা হসপিটাল থেকে কল করা হয়, যেখানে তার বাবার ট্রিটমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল, আর সেটা ফিক্সড হয়ে গেছে। শ্রাবণী তার মাকে বলে, তুমি বাবাকে নিয়ে কেরালা চলে যাও। এদিকে আজকে বিজয় আর সাগরের বার্থডে ছিল। বিজয় যে ধরনের ড্রেস পরে সে তার ভাই সাগরের জন্য একই ধরনের ড্রেস নেয়। এছাড়া তার মা যে খাবার রান্না করে সেখান থেকে কিছু খাবার সে সাগরের জন্য নিয়ে যাবে, কিন্তু এটা মোহন শোনার পরে রেগে যায়। আর বিজয় বলে, ও আমার ভাই, আমি ওকে বার্থডের দিন উইশ করব, একই ধরনের ড্রেস পরব, তাতে যদি কেউ কিছু মনে করে তাতে আমার কিছু যায় আসে না। এটা বলে বিজয় রেগে বের হয়ে যায়। হসপিটালে আসার পরেই বিজয় একটা লোককে কিছু টাকা দেয় আর বলে তার ভাই সাগরকে এই পোশাকগুলো পরিয়ে নিয়ে আসতে। সেই লোকটা তাই করে। সাগর সেখানে সেই পোশাক পরে আসে আর বিজয় সেটা দেখে খুশি হয়ে যায়।
বিজয় সেখানে সাগরকে বলে মা তোমার জন্য ভালোবেসে খাবার রান্না করে পাঠিয়েছে। কথাগুলো শোনার পরে সাগর সেখানেই রেগে যায় এবং বিজয়কে কলার ধরে মারতে থাকে। সব লোক এসে তাকে ফেরায়। এদিকে জলিকে দেখা যায় নালদিয়াল শহরে চলে আসে আর শ্রাবণী তার বাবা মাকে কেরালায় যাওয়ার জন্য বাসে উঠিয়ে দেয়। বাসায় আসার পরে শ্রাবণী পত্রিকায় একটি নিউজ দেখতে পায়, একটি ছেলে একটি মেয়েকে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। সেই ছেলেটাকেই মারার জন্য শ্রাবণী যাচ্ছিল। এদিকে বাসায় আসার পরে মোহন যখন বিজয়ের গালে আঘাতের চিহ্ন দেখতে পায় সে বলে, কি আবারও তোমাকে পিটিয়েছে তাই না? আমি জানতাম ও কখনো ভালো হবে না, ওকে এখানে নিয়ে আসার কোনো দরকার নেই। এদিকে শ্রাবণী যখনই বাসা থেকে বের হতে যাবে দরজা খুলতে সে জলিকে দেখতে পায়। জলিকে দেখে সে ভয় পেয়ে যায়। এই জলি ছিল শ্রাবণীর আন্টি, যার ফলে শ্রাবণী তখন আর বাইরে যেতে পারে না। এদিকে কুসুম যখনই কোনো একটা কাজে বাইরে যাচ্ছিল হঠাৎই তার মনে পড়ে বাসায় সে কিছু একটা রেখে এসেছে। যখনই সে আবার ফিরে আসে সে বাড়ির ভেতর থেকে হাসির শব্দ শুনতে পায়। তার কিছুটা সন্দেহ হয়। সে আড়ি পেতে শোনে এবং জানলার পাশে দিয়ে যেয়ে দেখে, যেটা দেখার পরে সে অবাক হয়ে যায়। এই হাসিটা চিনতে তার একেবারেও ভুল হয়নি। এটা বিজয় নয়, এটা সাগর। সাগরই ছোটবেলায় এভাবে হাসত। তার মানে বিজয়ের মা বুঝে যায় তার ছেলে সাগর বাইরে বের হয়ে এসেছে আর নির্দোষ বিজয় হসপিটালে থেকে গেছে। এদিকে জলি এবং শ্রাবণী একটি ছবির সামনে দাঁড়িয়ে মনে মনে কথা বলতে থাকে। জলি বলে, তোমার জীবনটা যেমনটা ঘটেছে আমি চাই না আমার জীবনটাও তেমনই হোক, এই জন্য আমি বিয়ে করিনি। অন্যদিকে শ্রাবণী বলে, তোমার জীবনে যে ধরনের পুরুষরা ছিল সমাজে এই ধরনের পুরুষের সংখ্যা অনেক বেশি আর আমি তাদের প্রত্যেকে খুন করে ফেলবো। এরপরে জলিকে দেখা যায় অমৃতার বাড়িতে আসতে। জলি অমৃতার মায়ের কাছে অমৃতার ব্যাপারে জিজ্ঞেস করে। অমৃতার মা বলে, একদিন হঠাৎ করেই কলেজ থেকে এসে কান্না করতে শুরু করে। আমি অনেকবার জিজ্ঞেস করি কি হয়েছে, কিন্তু সে আমাকে কিছুই বলেনি। একটা সময় নিজের ঘরে যেয়ে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ দরজা নক করার পরেও দরজা খুলছিল না। অবশেষে দরজা ভাঙার পরে দেখতে পাই অমৃতা সুইসাইড করেছে, গলায় ফাঁসি দিয়েছে। জলি অমৃতার ঘরে যাওয়ার পরে ঘরটা ভালো করে সার্চ করে। সেখানে সে একটা ফটো দেখতে পায়, এছাড়া এসি এবং ছোট্ট একটা মশার কয়েলও সে দেখতে পায়। এদিকে সেই দিনের পর থেকে কুসুম সবসময় ভয় পেত। সে জানতো এটা বিজয় নয়, এটা সাগর, এই জন্য সে সবসময় ভয়ে ভয়ে কথা বলতো। এদিকে সাগর বিজয় সেজে শ্রাবণীর সাথে দেখা করতে আসে। শ্রাবণী তার আন্টি জলির ব্যাপারে সাগরকে সবকিছু খুলে বলে যে আমার আন্টি একজন পুলিশ অফিসার আর সে কালকে আমাকে অমৃতার ব্যাপারে কথা বলেছে। এছাড়া আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করেছে, অর্থাৎ তোমার ব্যাপারে। আমি তাকে বলেছি। এদিকে বারবারই শ্রাবণী যখন সাগরকে জড়িয়ে ধরছিল বা কাছে টাচ করছিল সাগর প্রচণ্ডভাবে সিরিয়াস হয়ে যাচ্ছিল। সে চাচ্ছিল শ্রাবণীকে সেখানেই টর্চার করতে, যেটা করতে তার ভালো লাগে, কিন্তু সে কোনোভাবেই সেটা করতে পারছিল না। এরপরেই একটি মেয়েকে দেখানো হয় যে কাজ করতে করতে অজ্ঞান হয়ে গেছে। সেখানে একজন বৃদ্ধ মহিলা তাকে পরীক্ষা করার পরে বলে, সবাই কি দেখছো, মেয়েটা দুর্বল ছিল তাই অজ্ঞান হয়ে গেছে, যার যার কাজে যাও। সবাই যখন সেখান থেকে চলে যায় মেয়েটির বাবা মাকে বলে, তোমাদের মেয়ে দুর্বল হয়ে যাওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়নি, সে প্রেগনেন্ট তাই অজ্ঞান হয়ে গিয়েছে। এটা শোনার পরে মেয়েটির বাবা মা অবাক হয়ে যায়। এর পরদিনই দেখা যায় মেয়েটি মারা গেছে। মেয়েটি আসলে সুইসাইড করেছিল। জলি সেখানে আসে এবং মেয়েটির রুম ভালো করে চেক করে। রুমের ভেতরে তেমন কিছু না পেলেও জলি অবাক করার মতো একটা বিষয় দেখতে পায়। সেটা হচ্ছে জানলার পাশে ঠিক একই রকম একটা কয়েলের টুকরো রাখা ছিল, যেমনটা অমৃতার ঘরে পাওয়া গেছে। এদিকে জলি এমনিতেই ছেলেদের হেড করত, তাই সে শ্রাবণীকে এসে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ড কেমন, আমি তার সাথে দেখা করতে চাই। শ্রাবণী বলে, ও খুব ভালো, ওকে ভালো বলা ছাড়া আর কিছু বলা যায় না। জলি বলে, আমি ওর সাথে দেখা করতে চাই, ওকে ইনফর্ম করো। এদিকে জলিকে আসতে দেখা যায় হার্ষার বাড়িতে। সে হার্ষার সাথে একটি রুমে অন্ধকারে বসে কথা বলে, কারণ হার্ষা নিজেকে সেই রুমের ভিতরেই সবসময় বন্দি করে রাখে। জলি হার্ষাকে বলে, অমৃতার মার্ডারের পেছনে তোমার হাত রয়েছে কিভাবে, সেটা আমাকে খুলে বলো। হার্ষা বলে, আমি অমৃতাকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমাকে চিট করেছে। আমি ওকে কতটা ভালোবাসতাম সেটা মুখে বলে বিশ্বাস করানো যাবে না। সেখান থেকে আসার সময় জলি অবাক করার একটা জিনিস দেখে। হার্ষার রুমে অনেকগুলো কয়েল এবং কয়েলের প্যাকেট ছিল। জলি বলে, তুমি টেনশন করো না, ও তোমাকে চিট করেনি। ওর প্রেগনেন্সি এবং মৃত্যুর পিছনে কে যাই রয়েছে আমি তাকে খুঁজে বের করব। এদিকে শ্রাবণী জলিকে একটি মন্দিরের সামনে আসতে বলে। সেখানে বিজয়ের আসার কথা ছিল,
কিন্তু বিজয় সেদিন আসে না। জলি হাসে এবং সেখান থেকে চলে যায়। এরপরে সেই ছেলেটাকে দেখা যায়। আজকে তারা শ্রাবণীর জানলার পাশে কয়েল জ্বালিয়ে রেখে যায়। সকালে ওঠার পরে শ্রাবণী কিছু একটা দিয়ে ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে জলি ঘুম থেকে ওঠার পরেই দেখে তার জানলার পাশে একটি কয়েল চালানো। সেও অবাক হয়ে যায়, চারপাশে শ্রাবণীকে খুঁজতে থাকে। শ্রাবণী বলে সে ওয়াশরুমে। এদিকে পরদিন শ্রাবণীর সাথে দেখা করে সাগর। শ্রাবণী রেগে যায়, বলে তুমি কেন আসলে না, এখন আবার কোনো মিথ্যা অজুহাত দেবে। সাগর তখন বলে আমার মার শরীর অসুস্থ ছিল, তাই আসতে পারেনি। শ্রাবণী আবারও তার কথায় গলে যায়। বাসায় আসার পরে জলি শ্রাবণীকে জিজ্ঞেস করে আজকেও কি সে তোমার সাথে দেখা করতে এসেছিল? শ্রাবণী বলে না, ও এসেছিল, ওর মা অসুস্থ ছিল তাই আসতে পারেনি। জলি বলে ঠিক আছে, সবই বুঝলাম। ওর কি ছবি তুমি আমাকে দেখাতে পারো নাকি সেটাও নেই? শ্রাবণী সাগরের একটা ছবি দেখায় জলিকে। জলি বলে তোমার চয়েস ভালো, ছেলেটা দেখতে ভালো। এই বলে ছবিটা ভালো করে দেখতে থাকে। এদিকে সেই রাতে বৃষ্টি হচ্ছিল। জলি বাইরে কোথাও কাজে গিয়েছিল। আসার পরেই সে দেখতে পায় গেট খোলা, বাড়ির দরজা খোলা। সে ভয় পেয়ে যায়। বাড়িতে এসে শ্রাবণীকে ডাকতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে একটা আঘাত করে। পরের দিনের ঘটনা দেখানো হয়, যেখানে জলি সেই রাঘবের সাথে দেখা করে আর বলে মিশন কমপ্লিট। এরপরেই আবারও সেই রাতের ঘটনা দেখানো হয়, যেখানে জলি অজ্ঞান হয়েছিল। কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফেরে। পাশেই তার গান এবং টর্চ লাইটটি সে দেখতে পায়, যেটা ধীরে ধীরে আনতে চায়। ঠিক তখনই টর্চ লাইটের আলোতে সেখানে সে সাগরকে দেখতে পায়। জলি বলে আমি জানতাম এই সব কিছুর পেছনে তুমিই রয়েছ। এরপরে আবারও সে আগের ঘটনা দেখানো হয়, যেখানে রাঘব তাকে কেস ব্রিফ করছিল। সেখানে হার্ষার ছবিটা দেখিয়ে বলে ও আমার বন্ধুর ছেলে, ও কিছুদিন ধরে অসুস্থ ছিল, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখনই ওর শরীর থেকে খুব ভয়ঙ্কর একটা ড্রাগস পাওয়া যায়, যেটা এই শহরে আগে কোথাও ছিল না। আর পুলিশ ডিপার্টমেন্টে থাকার কারণে আমি জানতে পারি এই ড্রাগসটা শুধু নান্দিয়ালেই পাওয়া যায়। আর এই ড্রাগসের বিশেষত্ব হচ্ছে এটা হোমমেড। নান্দিয়ালের জঙ্গলে এমন অনেক গাছপালা রয়েছে যেগুলো ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া এমন কিছু গাছপালা রয়েছে যেগুলোকে সিডাকশন ড্রাগস হিসেবে ব্যবহার করা যায়। তেমনই একটা ড্রাগস ছিল ওইটা। কিন্তু আমার সন্দেহ হচ্ছে জঙ্গল থেকে গাছপালাগুলো নিয়ে আসার পরে এত পারফেক্টলি এই ড্রাগসটা কিভাবে তৈরি করলো আর কেই বা তৈরি করলো। সাগর বলে ও আচ্ছা, এইভাবে তুমি জানতে পেরেছ? আমিও তো বুঝতে পারছিলাম না তুমি কিভাবে জানতে পারলে, আর পুলিশ বা কিভাবে এটা জানতে পারলো। সাগর বলে তুমিও শুনে রাখো কিভাবে এই ড্রাগসটা আমি পেয়েছিলাম। হায়দ্রাবাদে একটি বিয়ে খেতে গিয়েছিল সাগর, হার্ষা এবং তার বাকি বন্ধুরা। সেখানেরকার বন্ধুরা সাগর এবং হার্ষাকে একটি ড্রাগস টেক্সট করায়, যেটার দাম ছিল অনেক। সাগর এটা দেখে অবাক হয়ে যায়, ছোট্ট একটু ড্রাগসের দাম এত টাকা। এরপরে তারা এনজয় করার জন্য সেখানে একটি মেয়ে নিয়ে আসে, আর সেই প্রস্টিটিউট মেয়ের সাথে সময় কাটায় সাগর। সাগর শুধুমাত্র সেই মেয়েটির সাথে সময়ই কাটায় না, সেই প্রস্টিটিউট মেয়েটিকে টর্চার করে তার শরীর থেকে রক্ত বের করে ফেলে, যেটা দেখার পরে তার অনেক ভালো লাগে। কারণ এটা ছোটবেলা থেকেই তার সমস্যা, রক্ত দেখলে সে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারে না। নান্দিয়ালে আসার পরে সে সবসময় সেই ড্রাগস এবং সেই মেয়েটির কথাই ভাবছিল। এরপরে হঠাৎ করে সে কিছু বাবাকে দেখতে পায়, যারা সেখানে বসে ড্রাগস নিচ্ছিল। তখনই একজনকে জিজ্ঞেস করে এটা সে কোথায় পেল। সেই লোকটি বলে নান্দিয়ালের জঙ্গল থেকে গাছপালা নিয়ে এসে এটা সে বানিয়েছে। সাগর বলে তুমি মিথ্যে বলছো, এই ড্রাগসগুলো তো শহরের মানুষ বানায়। লোকটা হাসে, বলে তুমি এখনো বোকার স্বর্গে বাস করছো। এই ড্রাগসগুলো আমরাই তৈরি করি, আর এটাই পৃথিবীর বেস্ট ড্রাগস। এরপরেই সেই ড্রাগসটা কিভাবে তৈরি করা হয় লোকটা তাকে বলতে শুরু করে, আর বলে এই ড্রাগসটা অনেক বেশি পাওয়ারফুল। সাগর তাকে জিজ্ঞেস করে তুমি এত সব কী করে জানলে? লোকটা বলে আমি গভর্নমেন্টের এক্সিকিউটিভ অফিসার ছিলাম, ড্রাগস ডিপার্টমেন্টের। আর তখনই একটা সময় আমি ফর্মুলাটা জানতে পেরে যাই। আমি আমার এক কলিগের সাথে শেয়ার করেছিলাম। আমি আমার হায়ার অফিসারকেও বলেছিলাম। আমার বোকা হায়ার অফিসার এই ড্রাগসের ফর্মুলা নিয়ে ডিল করতে গিয়েছিল ড্রাগ মাফিয়াদের সাথে। কিন্তু তারা যখন এই ড্রাগসের ব্যাপারে জানতে পেরে যায় সব কিছু, তখনই এই ফর্মুলাটা নেয়ার জন্য সে হায়ার অফিসার এবং আমার সেই কলিগকে মেরে ফেলে। এছাড়া সেই ফর্মুলাটা নেয়ার জন্য তারা আমার পরিবারকেও মেরে ফেলে। আমি কোনো মতে তাদের হাত থেকে প্রাণে বেঁচে গিয়েছি, আর এখন ছদ্মবেশে এখানে রয়েছি। আমি চাই না ফর্মুলাটা তাদের হাতে চলে যাক। যদি চায় তাহলে পুরো পৃথিবীকে তারা ধ্বংস করে দেবে। এরপরে সাগর জঙ্গলে যায় এবং সেই ধরনের গাছপালা খুঁজে বের করে, আর নিজেই সেই ফর্মুলা অনুযায়ী ড্রাগস বানাতে শুরু করে।
সাগর বলে এই ড্রাগসটা অনেক বেশি পাওয়ারফুল আর খুবই ইউজার ফ্রেন্ডলি, যে কোনোভাবে এটাকে ইউজ করা যায়, পানিতে, ইঞ্জেকশনে, খাবারে, সিগারেটে, এমনকি ধোঁয়া হিসেবেও। আর যখনই এই ড্রাগসটা কেউ নেয় তার ভেতরে অনেক কিছুর পরিবর্তন ঘটে, সে নিজেকে ঠিক রাখতে পারে না, সে একটা পশুতে পরিণত হয়ে যায়। এছাড়া সেটা মানুষের হাত পা বা বডিকে একেবারে নিস্তেজ করে দেয়। এরপরে জলি আবারও কল্পনা করতে থাকে রাঘব তাকে বলেছিল নান্দিয়াল শহরে যাদের বয়স 16 থেকে 20 বছর এই ধরনের মেয়েরা কোনো কারণ ছাড়া হুট করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এরপরে সমাজে যখন এটা জানাজানি হচ্ছে, সেসব মেয়েগুলোকে যখন প্রশ্ন করা হচ্ছিল তাদের এই প্রেগনেন্সির পেছনে কে দায়ী, সেসব মেয়েগুলো প্রশ্নের কোনো উত্তর দিতে পারছিল না। এরপরে তারা সুইসাইড করে বসে। আমি জানতে চাই এর পেছনে কে রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই সবার পেছনে একটা লোকই রয়েছে, কারণ যেসব মেয়েগুলো প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে সুইসাইড করেছিল তাদের প্রেগনেন্সি ভ্রূণ টেস্ট করা হয়, যেখানে সবার ডিএনএ একই ছিল। তার মানে এই সবার মার্ডার পেছনে একজন লোকই দায়ী ছিল। এরপরে সাগর সেখানে সেই ছবিগুলো নিয়ে আসে আর বলে এই মিশনটা আমি শুরু করেছিলাম অমৃতাকে দিয়ে। যখনই কলেজে আমি প্রথমবার ওকে দেখেছিলাম আমার ওকে খুব ভালো লেগে গিয়েছিল, মনে চাইছিল তখনই ওকে টর্চার করি, ওর শরীর থেকে রক্ত বের করি, কিন্তু পারিনি। এরপরে একদিন ও আমার সাথে একটু ধাক্কা খেয়ে যায়, সেই দিন ওকে আমার আরও বেশি ভালো লেগে যায়। এরপরে আমি ঠিক করেছিলাম ওকে আমি কাছে পাবই। অবশেষে আমি ওইটা বের করে ফেলি। সেই ড্রাগসের মাধ্যমে মেয়েগুলোকে বেহুশ করে ফেলতাম, তাদের টর্চার করতাম, আমার যা ইচ্ছে আমি তাই করতাম, কিন্তু তারা টেরও পেত না। এইভাবে এই শহরে যতজন প্রেগনেন্ট মেয়ে সুইসাইড করেছে তাদের সবারকেই আমি রেপ করেছি, টর্চার করেছি, শুধুমাত্র এই ড্রাগসের মাধ্যমে। আর আমার সব থেকে শেষের শিকার কে জানো? তখনই দেখা যায় শ্রাবণীকে পাশের রুমেই শুয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সাগর কিছুক্ষণ আগেই সে ড্রাগসের মাধ্যমেই তাকে টর্চার করেছে, রেপ করেছে। শ্রাবণী যখন এটা বুঝতে পারে সেখানে সে প্রচণ্ড কান্না করছিল। সাগর সেখানে একটি ক্যামেরা নিয়ে আসে, ভিডিও দেখায় সেখানে, যেখানে সে শ্রাবণীকে রেপ করার সময় সে ভিডিওটা ধারণ করেছিল। এরপরে শুধু এটাই নয়, সে জলির ঘরে গিয়েছিল, জলিকে ড্রাগস দেওয়ার পরে অজ্ঞান করে তার পুরো কাপড় চোপড় খুলে ফেলেছিল এবং তার নগ্ন শরীরের ভিডিও ধারণ করে রেখেছিল। সাগর বলে এখন সব কিছুই তোমার হাতে, তুমি যদি এটা পুলিশ ডিপার্টমেন্টের কাছে বলো আর এই ড্রাগসের ফর্মুলাটা তাদের হাতে তুলে দাও, তাহলে এই ভিডিওগুলো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যাবে। তুমি এবং শ্রাবণী কোথাও মুখ দেখাতে পারবে না। এছাড়া শুধু এই মেয়েগুলোই নয়, আমার আরও অনেক মেয়ের ভিডিও রয়েছে, সবার ভিডিওগুলোই নেট দুনিয়ায় ঘুরে বেড়াবে। আর তারপরে যদি তুমি এটা করো বড়জোর কি হবে, আমার জেল হবে। কিন্তু যখন ড্রাগ মাফিয়ারা এটার বিষয়ে জানতে পারবে তখন তারা আমাকে সহজেই বের করে নিয়ে যাবে এই ড্রাগসের ফর্মুলার জন্য। এরপরে আমি তাদের হয়ে কাজ করব, অর্থাৎ তুমি আমাকে কোনোভাবেই থামাতে পারবে না। সাগর বলে সব কিছুই বুঝলাম, এখন আমাকে একটা কথা বলো তো, তুমি কিভাবে জানলে এই সব কিছুর পেছনে আমি রয়েছি? জলি বলে ছোট্ট একটা জিনিসই পুলিশের যথেষ্ট ক্রিমিনালকে ধরার জন্য। তখনই দেখা যায় সেখানে জ্যাকেটের একটা ছোট্ট চেন ছিল। সাগর যখন একটি মেয়েকে রেপ করতে গিয়েছিল এবং সেখান থেকে তার জ্যাকেটটা নিয়ে আসতে গিয়েছিল, সেখানে জ্যাকেটের চেনটা ছিঁড়ে পড়ে গিয়েছিল, যেটা জলি খুঁজে পেয়েছিল। অবশেষে সেই দিন শ্রাবণী যখন তাকে সাগরের ছবিটা দেখিয়েছিল ঠিক একই জ্যাকেট পরা ছিল সাগর। জলি দেখতে পায় সাগরের জ্যাকেটে সেই চেনটা ছিল না, অর্থাৎ বুঝে গিয়েছিল সেই দিনই জলি যে সব কিছুর পেছনে সাগরই রয়েছে। জলিকে রাঘব জিজ্ঞেস করে এরপরে কি করবে? জলি বলে তাকে খুন করে ফেলবো। রাঘব জিজ্ঞেস করে তাহলে সেই মেয়েগুলোর কি হবে, ভিডিওগুলোর কি হবে? জলি বলে তার চেয়েও বড় বিষয়টা হচ্ছে সেই ফর্মুলাটা, সেই ড্রাগসের ফর্মুলাটা যদি একবার বাইরে চলে আসে এবং ড্রাগ মাফিয়াদের হাতে পৌঁছে যায় তাহলে তার পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে। রাঘব বলে ঠিক আছে, যত দ্রুত সম্ভব ওকে খুন করে ফেলো। যার সময় রাঘব জিজ্ঞেস করে সেই খুনগুলোর কি হলো? জলি বলে সেই খুনগুলো সাগরই করেছে টাকার জন্য। এদিকে সাগর তার বাবাকে বলে সামনে আমার এক্সাম, পড়াশোনার জন্য আমি আলাদা একটা বাড়ি নিয়ে থাকবো। তার বাবা খুশি হয়ে যায়, সে ভাবে বিজয় ভালো পড়াশোনার জন্য এটাই বলছে, তাই সে রাজি হয়ে যায়। অন্যদিকে সাগরের উপরে সার্বক্ষণিক নজর রাখছিল একজন, এই কথাটা সে জলিকে বলে। দেখা যায় তারা খোঁজ পেয়ে যায় যে সাগর কোন বাসায় ভাড়া নিয়েছে। রাতের বেলা সেই বাড়ির সামনে একটি ট্রাক্টর এসে থামে। অন্যদিকে সাগর বেডের উপরে পড়েছিল, গাড়ির শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে দেখতে থাকে কিসের শব্দ। তখনই সে সেখানে গাড়িটাকে দেখতে পায়, এছাড়া সেখানে জলিকেও দেখতে পায় যে গান হাতে নিয়ে দাঁড়িয়েছিল।
জলি দেরি না করে সাথে সাথেই তার উপরে গুলি চালায়। কয়েকবার গুলি চালানোর পরে সাগর সেই গাড়ির উপরে পড়ে যায় আর সাগরের লাশটা সেখান থেকে নিয়ে যাওয়া হয়। জলি এরপরেই সাগরের বাবা মার কাছে সবকিছু খুলে বলে। সাগরের বাবা বিশ্বাসই করতে পারছিল না যে এতদিন তাদের সাথে যে ছিল সে সাগর, কিন্তু সাগরের মা এটা জানতো। জলি যাওয়ার পরে সাগরের মা সাগরের বাবাকে সবকিছু খুলে বলে। সেই দিন সে যখন সেখানে বসে কান্না করছিল তখন সেটা শুনে ফেলে সাগর আর বলে, তুমি কান্না করছো কেন? আমি ভালো, বিজয়ের চাইতেও ভালো। সাগরের মা জিজ্ঞেস করে, বিজয় কোথায়? সাগর বলতে থাকে, ও এখনও জীবিত আছে, কিন্তু আমার কি দোষ ছিল? আমার একটা সমস্যার কারণে আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছি। তুমি মা হয়েও তোমার আদর থেকে আমাকে বঞ্চিত করেছ। আমার বাবা আমাকে আদর করেনি, আমাকে একটা হসপিটালে রেখে আসা হয়েছে। সাগর তার মাকে বলে, তুমি যদি চাও তোমার ছেলে এবং তোমার হাজবেন্ড জীবিত থাকুক তাহলে আজকের এই কথা তুমি কাউকে বলবে না। সব কিছু শোনার পরে মোহন বলে, ভুলটা আমারই ছিল। সমাজের কথা ভাবতে যেয়ে আমি আমার পরিবারের কথা ভাবতে পারিনি। আমার উচিত ছিল সাগরকে আমার কাছে রেখে ছোটবেলা থেকে আদর দিয়ে তাকে সুস্থ করে তোলা, কিন্তু আমি সেটা করিনি। ওকে হসপিটালে দিয়ে এসেছি আর ওর এই অবস্থার জন্য আমিই দায়ী। কিন্তু সাগরের মা বলে, দোষটা আমার। মেয়েরা প্রেগনেন্ট হওয়ার পরে তার বাবার বাড়িতে চলে যায় তার বাবা মা ভাই বোনের সাথে হাসি খুশিভাবে সময়টা কাটানোর জন্য, কিন্তু আমার তো কেউ ছিল না। আমি এখানেই ছিলাম, সারাদিন বাসায় একা থাকতাম, বোরিং হয়ে যেতাম। তাই ওই ধরনের সাইকো বইগুলো পড়তাম যেগুলো পড়তে আমার ভালো লাগতো। তুমি আমাকে অনেকবার নিষেধ করেছিলে যে ওই ধরনের বইগুলো পড়া ভালো না, কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ডে সেই বইগুলোর প্রত্যেকটা অক্ষর গেঁথে গিয়েছিল, যার ফলে সেটাই হয়তো সাগর পেয়ে গেছে। এদিকে জলের কাজ শেষ হওয়ার পরে সে চলে যেতে থাকে, কিন্তু যাওয়ার আগে শ্রাবণীকে বলে, তোমার সাথে যেটা হয়েছে সেটা ভালো হয়নি, কিন্তু এরপর থেকে যেটা হবে সেটা অবশ্যই ভালো হবে। আর আজকের পর থেকে তোমাকে এই শহরের মেয়েদের নিয়ে আর টেনশন করতে হবে না, কারণ আমি সব সমস্যার সমাধান করে ফেলেছি। তখনই সেই ক্লিপটা বের করে দেয় যেটা দিয়ে শ্রাবণী সেই লোকগুলোকে খুন করত। জলি আসলে জানতে পেরে গিয়েছিল এই শহরে যে লোকগুলো খুন হচ্ছিল সেগুলোর পেছনে শ্রাবণী রয়েছে, কিন্তু তারপরও সে রাঘবকে বলেছে খুনগুলো সাগর করছিল। অন্যদিকে হসপিটাল থেকে বিজয়কে নিয়ে আসা হয়। বিজয়ের বাবা মা তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। পরেই সেখানে আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেদিন জলি এবং রাঘব কথা বলছিল পাশ থেকেই ছদ্মবেশে সাগর সব কথাগুলো শুনছিল। সে জানতে পেরে গিয়েছিল তাকে জলি খুন করতে চলেছে, তাই সে একটা প্ল্যান তৈরি করে। সেই হসপিটালেরই একজন লোককে সে হায়ার করে এবং সেই লোকের মাধ্যমে সে হসপিটালে থাকা বিজয়কে সে ড্রাগস দেয়। বিজয় যখন পুরোপুরিভাবে অজ্ঞান ছিল বিজয়কে উঠিয়ে নিয়ে আসা হয় এবং সেই পোশাক পরে হসপিটালে বসে যায় সাগর। সাগরের মতো পোশাক পরিয়ে বিজয়কে সেই ভাড়া বাড়িতে রেখে দেওয়া হয়। বিজয়ের যখন জ্ঞান ফেরে তখন সে গাড়ির শব্দ শুনতে পায়। এরপরে যখন সে নামে তখন জলি তাকে খুন করে ফেলে। অর্থাৎ জলি যাকে খুন করেছে সে সাগর নয়, সে বিজয়। অর্থাৎ শুরু থেকে আমরা যাকে দেখেছি সে সাগরে ছিল, আর এতদিন হসপিটালে বিজয় ছিল। আর সাগর বাইরে সেই ড্রাগসটা ইনভেনশন করার পরে কিছু লোক হায়ার করে যাদের মাধ্যমে এই ক্রাইমগুলো সে করত। সেই লোকগুলো সেই মেয়েগুলোর বাড়ি খুঁজে বের করত, আর সুযোগ বুঝে সেই লোকগুলো ড্রাগস মেশানো কয়েল জ্বালিয়ে সেই মেয়েগুলোর জানলার পাশে রেখে দিত, যে কয়েলের ধোঁয়াগুলোতে মেয়েগুলো নেশাগ্রস্ত হয়ে যেত এবং তারা অজ্ঞান হয়ে যেত, যার ফলে তাদের সাথে কেউ রেপ করেছে কিনা বা তাদের কেউ টর্চার করেছে কিনা সেটা তারা বুঝতে পারতো না। হসপিটালে তাদের জন্মদিনের দিন বিজয় রেগে গিয়েছিল, কারণ সাগর তাকে বলেছিল যে আমি এই শহরের প্রত্যেকটা মেয়েকে এরকমভাবে টর্চার করব, কিন্তু কেউ বুঝতেও পারবে না। আর তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তোমার এই ভালো মানুষের মুখোশটা পরে আমি অনেক লাভবান হয়েছি, কারণ একটা মেয়ে প্রেমে পড়ে গেছে আমার, শ্রাবণী। সে ভেবেছে আমি তোমার মতোই ভালো, সেই ভালো মানুষটার প্রেমে পড়ে গেছে, কিন্তু আমি তো তাকেও ছাড়বো না, সবাইকে একে একে শেষ করে ফেলবো। এছাড়া সাগর বিজয়কে আরও বলে, তুমি কি জানো তোমার মধ্যে সমস্যা থাকার না কারণও ডক্টর কেন তোমাকে ছাড়ে না? কারণটা হচ্ছে এই হসপিটালের লোকের মাধ্যমে অনেকদিন ধরে আমি তোমাকে ড্রাগস দিয়ে যাচ্ছি, আর সেই ড্রাগসের নেশায় যখন ডক্টর তোমার সাথে কথা বলে তুমি উত্তেজিত হয়ে যাও এবং ডক্টরের সাথে তুমি উল্টাপাল্টাভাবে কথা বলো, যার ফলে ডক্টর ভাবে তোমার মানসিক সমস্যা আছে। এই সব কিছু শোনার পরে সেদিন রেগে গিয়েছিল বিজয় এবং তার কলার ধরে বসেছিল, কিন্তু সাগর তো একজন সাইকো, এই জন্য নিজের মাথা নিজেই আঘাত করে, যার ফলে হসপিটাল লোকেরা বুঝে যায় যে বিষয়ই আসল সাইকো, সে তার ভাইকে মারছে। আর ছোটবেলায় যখন মোহন বলেছিল সে সাগরকে হসপিটালে রেখে আসবে,
তখনই সে একদিন প্ল্যান করে, নিজের মাথায় নিজেই বাড়ি দেয়, রক্ত বের করে এবং ব্যাটটা হাতে তুলে দেয় বিজয়ের। বলে, তুমি যদি এই ব্যাপারে কাউকে কিছু বলেছো, তোমাকে আমি খুন করে ফেলবো। এই জন্য বিজয় মুখ খোলেনি। আর বিজয়ের বাবা মা বুঝে যায় যে বিজয়ই সাইকো। তাকে সাগর হিসেবে হসপিটালে রেখে আসে। আর সাগর বাসায় থেকে ভালো মানুষের মুখোশ পরে বাবা মার সাথে থেকে যায়। এরপরেই সাগরকে দেখা যায় তার বিজনেস পার্টনারের সাথে কথা বলতে। জিজ্ঞেস করে এরপরে তাদের প্ল্যানটা কি। সাগর বলে, এরপর আমরা হায়দ্রাবাদে চলে যাব। আর এভাবেই সাইকো সাগর তার অপকর্মগুলো চালিয়ে যাচ্ছিল। অর্থাৎ জলি তাকে শেষ করতে যেও শেষ করতে পারেনি। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। অনেক সময়ই দেখা যায় যারা অনেক বেশি ভালো তাদের কপালেই অনেক বেশি দুঃখ থাকে। এই মুভিটিতেও সেটাই দেখানো হয়েছে, যেখানে বিজয় ভালো হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকেই তার ভাইয়ের কারণে তাকে দুঃখ পোহাতে হয়েছে। আর অবশেষে ক্রিমিনাল হিসেবে তাকে মরতে হয়েছে। অন্যদিকে সাইকো সাগর ভালো মানুষের মুখোশ পরে এখনও সমাজে ঘুরে বেড়াচ্ছে। আর এখন সে হায়দ্রাবাদে মেয়েদের জীবন নিয়ে খেলবে। এটাই ছিল এই মুভির ঘটনা। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।